নমস্কার। বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি আজকের গল্প। আজ পড়ে শোনাব নিমাই ভট্টাচার্যের লেখা গল্প বউবাজারের বৌদি। তাহলে শুরু করি গল্প বউবাজারের বৌদি। তপুকে দেখেই চমকে উঠলাম। আমি কিছু বলার আগেই ও কোনো মতে চোখের জল সামনে বলল, মামাবাবু, মা চলে গেলেন। কবে? কি হয়েছিল? আমাকে একটা খবর দিতে পারলে না? তপু একটু ম্লান হাসি হেসে বলল, আমি জানতাম আমার মা পুণ্যবতী, কিন্তু জানতাম না মা এত পুণ্যবতী। আমি মুখে কিছু বলতে পারি না, শুধু জিজ্ঞাসু দৃষ্টিতে ওর মুখের দিকে তাকিয়ে থাকি। মাত্র দিন সাতেকের জন্য মাকে নিয়ে গত শনিবারই কাশী গিয়েছিলাম। রবিবার সকালে মা দশাশ্বমেধ ঘাটে গঙ্গা স্নান করে বিশ্বনাথের মন্দিরে গেলেন। বাবা বিশ্বনাথের মাথায় গঙ্গা জল ঢেলে মা প্রণাম করতে করতেই হঠাৎ ঢলে পড়লেন। তপু থামতেই আমি উত্তেজিত হয়ে জিজ্ঞেস করি, তারপর? ও চোখের জল ফেলতে ফেলতেই বলল, মামাবাবু, মা বিশ্বনাথের পায়ে প্রণাম করতে করতেই চলে গেলেন। বলো কি? হ্যাঁ মামাবাবু। মন্দিরের পূজারীরা 5 মিনিটের মধ্যে ডাক্তার এনে হাজির করলেন। ডাক্তারবাবু পরীক্ষা নিরীক্ষা করার পর এক গাল হাসি হেসে বললেন, বাবা ওকে নিজের কাছে ঠাঁই দিয়েছেন, কোনো ডাক্তার বদ্যিরই কিছু করার নেই। আমার মুখে কোনো কথা আসে না, আপন মনে কত কি ভাবি। তপু কাঠখানা আমার হাতে দিয়ে বলল, মামাবাবু, আপনি না এলে কিন্তু মার আত্মার শান্তি পাবে না। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম, হ্যাঁ তপু, নিশ্চয়ই আসব। না গেলে তো আমিও শান্তি পাব না। তোমার মা যে আমাকে কি ভালোবাসতেন, আমার কত উপকার করেছেন, তা কি আমি ভুলতে পারি? তপু চলে যাবার পর আপন মনে কত কি ভাবছিলাম জীবনে চলার পথে কতজনেরই সঙ্গে তো আলাপ পরিচয় হয়। জীবনের বিশেষ বিশেষ সময়ে অনেকের সঙ্গে ঘনিষ্ঠতাও হয়, কিন্তু দীর্ঘদিন পরে তাদের সবার কথা কি মনে পড়ে? পুরনো স্মৃতির পর নিত্য নতুন সুখ দুঃখের পলি জমতে জমতে কত কথা, কত কাহিনী তো চাপা পড়ে যায়, হারিয়ে যায়। নতুনদের কথাও আমি ভুলে গিয়েছিলাম। এই তো মাত্র বছর 10 আগেকার কথা। দক্ষিণ ভারতের নানা জায়গা ঘুরতে ঘুরতে এসেছি কন্যাকুমারী। বাঁয়ে বঙ্গোপসাগর, ডাইনে আরব সাগর, সামনে ভারত মহাসাগর। প্রথম দিন অপরাহ্নে পৌঁছেই বিকেল সন্ধ্যায় গেলাম কন্যাকুমারীর মন্দির। গান্ধী মন্দিরের দোতলা থেকে সূর্যাস্ত দেখে সমুদ্রের পাড়ে ঘোরাঘুরি করতে করতেই দূর থেকে বিবেকানন্দ শিলা ও মন্দির দেখেই কেরালা হাউসে ফিরে এলাম। পরের দিন সকালে ব্রেকফাস্ট সেরেই বেরিয়ে পড়লাম বিবেকানন্দ শিলা যাবার জন্য। নানা জাতি, নানা বর্ণ, নানা ভাষী, নানা ধর্মের এক 5 মিশালি মানুষের লাইনে দাঁড়িয়ে লঞ্চের টিকিট কেটে ওয়েটিং হলে অপেক্ষা করছি। 5-10 মিনিট পরই হঠাৎ এক বয়স্কা মহিলা আমার সামনে এসে একটু হেসে বললেন, তুমি বাচ্চু না? আমি অবাক বিষয়ে ওর দিকে তাকিয়ে বললাম, হ্যাঁ, কিন্তু আপনাকে তো চিনতে পারছি না। আমার কথার জবাবে নিজের পরিচয় না দিয়ে উনি একগাল হেসে বললেন, তুমি ঠিক আগের মতোই আছো, শুধু মাথার চুলই সাদা হয়েছে। আমি অবাক হই, একটু হাসি, তারপর বলি, আমি তো আপনাকে ঠিক চিনতে পারছি না। না চেনারই কথা, অনেক বছর তো দেখাশুনো নেই, তবে একেবারে ভুলে যাবার মতো তো আমাদের সম্পর্ক ছিল না।
হাসতে হাসতে কথাগুলো বলেই উনি মুহূর্তের জন্য থেমে বললেন, আমি নতুন দি। নতুন দি? আমি অবাক হয়ে কথাটা বলতেই উনি এদিক ওদিক তাকিয়ে একটু এগিয়ে এসে চাপা গলায় বললেন, সেই বউবাজারের নতুন দি। তুমি ছাড়া আর সবাই বলতো বউবাজারের বৌদি। এবার মনে পড়েছে? মুহূর্তের মধ্যে সেই হারিয়ে যাওয়া সব পুরনো স্মৃতিতে আমার মন তোলপাড় করে তোলে। একগাল হেসে বলি, তুমি সেই নতুন দি? উনি মাথা নেড়ে হ্যাঁ বলেই মুখ ঘুরিয়ে একটু গলা চড়িয়ে বলেন, এই তপু, এদিকে আয়। যুবকটি কাছে আসতেই নতুনদি বলেন, বাচ্চুকে প্রণাম কর, এ তোর মামা হয়। না, আর কোনো কথা হয় না। সঙ্গে সঙ্গেই লঞ্চে ওঠার ডাক পড়ে। আমার আশেপাশে 3 দিকে সমুদ্র, কিন্তু আমি সে দৃশ্য দেখেও দেখতে পাই না। মন চলে যায় আমার সাংবাদিকের জীবনের প্রথম দিকের এক বিস্ময়কর অধ্যায়ে। কলকাতার যে নগণ্য দৈনিকে রিপোর্টার হয়েছি, সেখান থেকে মাত্র 15 টাকা পাই। তা থেকে একটা পয়সাও নিজের প্রয়োজনে ব্যয় করতে পারি না। সবই চলে যায় ট্রাম বাস ভাড়ায়। সকালবেলায় ক্লাস 5-এর ছাত্র পড়িয়ে যে 15 টাকা পাই, তা দিয়ে কলেজের মাইনে আর খাতাপত্তরের খরচ চালাই। বাবার পুরনো দেনা শোধ করার জন্য ক্লাস 9-এর ছাত্র পড়াই। হাতে কিছুই পাই না। এক কথায় খুবই অভাবে আছি। হঠাৎ এক সহৃদয় প্রবীণ সাংবাদিক এক সাপ্তাহিকে পার্ট টাইম কাজের ব্যবস্থা করে দিলেন। মাসিক প্রাপ্তি 30 টাকা। হাতে যেন স্বর্গ পেলাম। হাতে স্বর্গ পাবার কারণ ছিল, মাত্র কয়েক বছর আগেই দেশ দুটুকরো হয়েছে। ঠিক তার আগেই হয়েছে বীভৎস দাঙ্গা হাঙ্গামা। ওপার বাংলা থেকে লক্ষ লক্ষ মানুষ সর্বস্ব হারিয়ে এপার এসেছেন। শুধু দুমুঠো অন্নের জন্য চারিদিকে হাহাকার। কোনো মতে বেঁচে থাকার জন্য মানুষ তখন কি না করছে। যাই হোক, সাপ্তাহিকের অফিসে যেতে হয় প্রতিদিনই। অন্যান্য দিন নিজের সুবিধা মতো সময় গিয়ে 2-2.5 ঘন্টা কাজ করে চলে এলেও শুক্র শনিবার রাত 10:30-11টা পর্যন্ত থাকতেই হয়। কাগজ ছাপা হয় শনিবার রাত্রিরেই। সাপ্তাহিকের অফিসটি সেন্ট্রাল অ্যাভিনিউ বউবাজারের মোড়ে একটা সরু গলির মধ্যে। আমাদের অফিসের পাশেই ছাপাখানা। ওই ছাপাখানাতেই আমাদের কাগজ ছাপা হয়। আমাদের দিকের বাকি সব ঘরগুলোই কাঠের আড়ত। বিপরীত দিকের সব বাড়ির একতলাতেই নানা ব্যবসায়িক প্রতিষ্ঠানের অফিস হলেও প্রত্যেকটি বাড়ির দোতলায় মাসাজ বাথ। মাসাজ বাথ? হ্যাঁ। বিকেলের দিকে 18, 20, 22 বছরের মেয়ে থেকে শুরু করে 30-35 বছরের বিবাহিতারাও আসেন মাসাজ বাথে যৌন ক্ষুধাতুর পুরুষদের সেবা করতে। সাপ্তাহিকের কাজ সেরে রাত 10টা 10:30টায় ওই সব মেয়েদের সঙ্গে আমিও বাস স্টপে দাঁড়াই। 2-4 মাসের মধ্যেই মুখ চেনার পর্ব শেষ হয়। তারপর 2-4 জনের জন্য সামান্য 2-1টি কথাবার্তা। ওদের মধ্যে কয়েকজন আমারই বাসে ওঠেন। জায়গা থাকলে কেউ কেউ পাশে বসতে দেন। কদাচিৎ কখনো 2-1 জন আমারও টিকিট কাটেন। আপত্তি করলে বলে, একদিন না হয় আপনিও আমার ভাড়া দিয়ে দেবেন। ওরা কেউ আগে নামেন, কেউ পরে নামেন। পরদিন রাত্রে আবার দেখা হয়। 2-4-6 মাস এইভাবে নিত্য দেখা হতে হতে আলাপ পরিচয় হয়। কেউ হয়তো জিজ্ঞেস করে, বাচ্চুবাবু, আজ কি একটা মিছিলের ওপর পুলিশ সত্যি গুলি চালিয়েছে? হ্যাঁ। পারুল আর ছায়াদি একই সঙ্গে প্রশ্ন করেন, অনেক লোক মরেছে? 2 জন মারা গিয়েছে আর 5 জন জখম হয়েছে। মিতা সামনের সিটে বসেও প্রশ্ন করেন, আপনি কি রিপোর্ট নেবার জন্য ওখানে ছিলেন? হ্যাঁ। এবার একটু উৎকণ্ঠার সঙ্গেও প্রশ্ন করে, ভয় করছিল না? আমি একটু হেসে বলি, ভয় করলে কি রিপোর্টারের কাজ করা যায়?
কখনো আমিও প্রথম কথা বলি, ছায়াদি, গতকাল তো আপনাকে দেখলাম না। কাল আমার ছেলেটার বড্ড জ্বর হয়েছিল, তাই আসতে পারিনি। বছর ঘুরতে ঘুরতেই আমাদের পরিচয় আরও নিবিড় হয়। এখন কেউ আমাকে বাচ্চুবাবু বলে না, আমিও কাউকে আপনি বলি না। ওরা সবাই আমাকে তুমি বলে, আমিও সবাইকে তুমি বলি। শুধু তাই না, ওরা আমার সব খবর জানে, আমিও ওদের অনেক কথা জানি। জানি মিতার বাবা নেই, বরিশালের দাঙ্গায় মারা গিয়েছেন। দিদিও বিধবা, তিনি দুটি সন্তান নিয়ে ওদের কাছেই থাকেন। ছোট বোন মাত্র 11 বছরের, সুতরাং পুরো সংসারটাই ওকে একলা টানতে হয়। রেখার অবস্থাও তথৈবচ। তবে আমি ভাবতে পারিনি পারুল এই বয়সেই বিধবা ও শ্বশুরবাড়ি থেকে বিতাড়িতা। বাবা বেলঘরিয়া স্টেশনের কাছে চায়ের দোকান চালিয়ে যা আয় করেন, তা দিয়ে 5 জনের সংসার একবেলা চালানো সম্ভব হয় না। শিখাদির সংসারে শ্বশুর বাড়ি, স্বামী, পুত্র, 3 ননদ আছে। শ্বশুর ওপার বাংলায় এককালে মাস্টারি করলেও এখন জরা ও রোগগ্রস্ত। স্বামী ইন্টারমিডিয়েট পড়তে পড়তেই এখানে চলে আসতে বাধ্য হয়েছেন। এখন বেলেঘাটার এক মুদির দোকানে কাজ করেন ভোর 6টা থেকে দুপুর 2টো আর বিকেল 5টা থেকে রাত 10টা সাড়ে 10টা পর্যন্ত, কিন্তু মাইনে মোটে 35 টাকা। শিখা দিয়ে আয়না করলে সবাইকে না খেয়ে মরতে হবে। সবার কাহিনী এই রকম দুঃখের, বেদনার, দারিদ্র্যের, সংগ্রামেরও। ওদের সঙ্গে অনেক বিষয়ে কথাবার্তা বললেও মাসাজ বাথের কাজকর্ম নিয়ে আমিও কিছু জানতে চাই না, ওরাও কিছু বলে না। আলোচনা হয় না ওদের পৃষ্ঠপোষকদের নিয়ে। তবে আমি আমার টেবিলে বসে বা প্রেসের মধ্যে কাজকর্ম করতে করতেই দেখি অফিস ফেরত অনেক বাবু আর অফিসাররা ছাড়াও আশেপাশের বা কিছু দূরের অনেক দোকানের মালিকরাও ওদের কাছে আসেন দেহ ও মনের অতৃপ্তি দূর করার জন্য। তবে সবচাইতে হেসে খেলে গলির মধ্যে সব দোকানদার ও আমাদের প্রেসের লোকজনের সঙ্গে কথাবার্তা বলতে বলতেই ওরিয়েন্টাল ম্যাসাজ বাথে ঢোকেন ও বেরিয়ে যান তিনি ওই পাড়ার সর্বজনপ্রিয় সুচিকিৎসক বিপিন ডাক্তার। তবে মাঝে মধ্যে ছুটিছাটার দিনে বেশ কিছু ছেলেছোকরাকেও আসতে দেখি। এইভাবেই দিনের পর দিন কেটে যায়। বেশ মনে আছে, সেদিন ছিল রবিবার। বাল্যবন্ধু কমল কাঁচরাপাড়া রেলওয়ে ওয়ার্কশপে চাকরি পেয়েছে বলে উল্টোডাঙায় ওদের বাড়িতে নেমন্তন্ন খেতে গেছি। ওদের বাড়ির ঠিক সামনের বাড়ির বারান্দায় দেখি ছায়াদি ওর ছেলেকে তেল মাখাচ্ছেন। আমি একগাল হাসি হেসে বলি, ছায়াদি, তুমি এখানে থাকো? কোনো মতে হ্যাঁ বলেই চোখে মুখে উৎকণ্ঠার ভাব ফুটিয়ে শুধু ইশারায় বললেন, কাউকে কিছু বলো না। আমি কোনো কথা না বলে বন্ধু গৃহে ঢুকি। কমল সঙ্গে সঙ্গে বলল, ছায়া বৌদি যে ডাক্তারের চেম্বারে কাজ করেন, তুইও কি সেই ডাক্তারের কাছে যাস? আমি কিছু বলার আগেই কমলের বৌদি একটু হেসে বললেন, বাচ্চু ঠাকুরপোর মতো রিপোর্টাররা কোথায় যায় না বলতে পারো? ঠিক সেই সময় কমলের মা ঘরে পা দিয়েই বলেন, বৌমা, বাচ্চু কোথায় যায় বলছো? ছায়ার কথা হচ্ছিল। ও যে ডাক্তারবাবুর ওখানে কাজ করে, সেখানে বাচ্চু ঠাকুরপোও যায়। মাসিমা আমার দিকে তাকিয়ে বলেন, বুঝলে বাচ্চু, ছায়ার মতো বউ হয় না। উনি মুহূর্তের জন্য থেমে বলেন, মাত্র বছর 3 আগেই ভিখিরি হয়ে ওরা ইস্ট বেঙ্গল থেকে এলো। কী দুঃখে কষ্টে যে ওদের দিন কেটেছে তা তুমি ভাবতে পারবে না। ছায়া সেলাই ফোড়াই করে আর ওর বর সুবল এই আশেপাশে জন্মজুরির কাজ করে কোনো মতে সংসার চালাতো। কমল বলে, ওরা এখানে আসার বছরখানেক পর ঠিক 3 মাসের মধ্যে সুবলদার বাবা মারা গেলেন কলেরায়, আর ছোট বোন
উল্টোডাঙ্গা স্টেশনের কাছেই লরি চাপা পড়ে মারা গেল। হা ভগবান! আমার মুখ দিয়ে কথাটা বেরিয়ে যায়। যাই হোক, সুবলদা টিটাগড়ের একটা কারখানায় কাজ পাবার পর ওরা মোটামুটি দুবেলা খেতে পাচ্ছিল, কিন্তু বছরখানেক আগে কারখানায় সুবলদা এমন জখম হলো যে শরীরের ডান দিকটা প্যারালিসিস হয়ে একেবারে শয্যাশায়ী। ইস! মাসিমা বলেন, ছায়া ডাক্তারবাবুর ওখানে কাজ না পেলে ওরা সবাই না খেয়ে মরত। ওদের বাড়িতে কে কে আছেন? ছায়ার বুড়ি শাশুড়ি, এক ননদ আর ওদের একটা বাচ্চা আছে। কমল আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, হ্যাঁ রে বাচ্চু, ছায়া বৌদি যে ডাক্তারবাবুর চেম্বারে কাজ করেন তিনি খুবই ভালো মানুষ, তাই না? হ্যাঁ, খুবই ভালো মানুষ। আমি একটু থেমে বলি, ডাক্তারবাবু তো ছায়াদিকে ঠিক নিজের ছোট বোনের মতো স্নেহ করেন। পরের দিন সন্ধ্যের দিকে হঠাৎ ছায়াদি ওই সাপ্তাহিকের অফিসে আমার কাছে এসে হাজির। ওর চোখে মুখে নিদারুণ উৎকণ্ঠার ছায়া দেখেই আমি বললাম, কমলদের বাড়ির সবাই তো তোমাকে খুবই ভালোবাসে। তা জানি, কিন্তু তুমি কি বললে? ওরা যখনই বলল তুমি এক ডাক্তারবাবুর চেম্বারে কাজ করে পুরো সংসারটা সামলাচ্ছ, আমি তখনই বললাম আমিও ওই ডাক্তারবাবুর কাছে যাই। আর কি বললে? বললাম ডাক্তারবাবু খুবই ভালো মানুষ আর উনি তোমাকে ঠিক নিজের ছোট বোনের মতোই স্নেহ করেন। আর কিছু বলনি তো? আমি একটু হেসে বলি, ছায়াদি, তোমার উপকার করার মতো ক্ষমতা আমার নেই, কিন্তু আমার দ্বারা তোমার কোনো ক্ষতি বা অমর্যাদা হবে না। ছায়াদি দুহাত দিয়ে আমার একটা হাত চেপে ধরে ছলছল চোখে বলল, ভাই, তুমি যে আমার কি উপকার করলে তা তুমি ভাবতেও পারবে না। আমি সারা জীবনেও তোমাকে ভুলতে পারবো না। ও একটু থেমে বলল, একদিন আমি আমার সব কথা তোমাকে বলবো। তোমাকে কিছু বলতে হবে না। দিদিদের ব্যক্তিগত ব্যাপার ছোট ভাইদের জানতে নেই। আজ থেকে আমি তোমাকে নতুনদি বলবো। ছায়াদি অবাক বিস্ময়ে কয়েক মুহূর্ত আমার দিকে তাকিয়ে থাকার পর ধীর পদক্ষেপে আমাদের অফিস থেকে বেরিয়ে গেল। তারপর গঙ্গা দিয়ে কত জল গড়িয়ে গেছে। শুধু ওই সাপ্তাহিকের কাজই ছাড়লাম না, কিছুকাল পরে কলকাতা ছেড়ে পাড়ি দিলাম দিল্লি। দীর্ঘ 3 দশক দিল্লিতে কাটিয়ে আবার ফিরে এলাম কলকাতা। সাংবাদিকতা ছেড়ে 16 আনা সাহিত্য চর্চায় মন দিলাম। কিন্তু হাতে সময় আর পকেটে কিছু টাকা থাকলেই 4 দেয়ালের গণ্ডি ছেড়ে বেরিয়ে পড়ি। ঘুরে বেড়াই আসমুদ্র হিমাচল। 3 সমুদ্রের এই মিলন তীর্থে এসে নতুনদির দেখা পাবো তা স্বপ্নেও ভাবিনি। বিবেকানন্দ শিলা দেখে ফিরে আসতেই নতুনদি তপুকে বলল, তুই হোটেলে যা, আমি বাচ্চুর সঙ্গে একটু গল্প করে ঘণ্টাখানেক পর আসছি। তপু চলে যেতেই নতুনদি 5-10 মিনিট টুকটাক কথাবার্তার পর বলল, বাচ্চু, তুমি বোধহয় আমার এই ছোট ছেলেকে দেখোনি, তাই না? বোধহয় না। একটু থেমেই প্রশ্ন করি, তপু কবে হয়েছে? তখনও কি আমি কলকাতায় ছিলাম? বোধহয় তখন তুমি দিল্লি চলে গেছো। তপু যখন আমার পেটে 4 মাসের, তখনই আমার স্বামী মারা যায়। নতুনদি আমার একটা হাত ধরে বলে, তপু কিন্তু আমার স্বামীর ছেলে না, ডাক্তারবাবুই ওর জন্মদাতা। তাই নাকি? হ্যাঁ। ও একটু থেমেই বলে, তপু পেটে আসার সঙ্গে সঙ্গেই ডাক্তারবাবু আমাকে মাসাজে বাথ থেকে ছাড়িয়ে নিজের চেম্বারে কাজ দিলেন। তারপর তপু হবার পর জানলাম ডাক্তারি পড়ার সময় উনি এক সহপাঠিনীকে ভালোবাসতেন, কিন্তু শেষ পর্যন্ত মেয়েটি ওকে বিয়ে না করে অন্য একজনকে বিয়ে করে। ও প্রায় না থেমেই বলে, সেই দুঃখে
উনি সারা জীবন বিয়েই করেননি। আচ্ছা বাচ্চু, উনি আমাকে বিয়ে করতে পারেননি ঠিকই, কিন্তু সৎ উপযুক্ত স্বামীর মতো 16 আনা কর্তব্য দায়িত্ব পালন করেছেন। আমি অবাক হয়ে ওর কথা শুনি। ডাক্তারবাবু ভবানীপুরে যে দোতলা বাড়ি বানিয়েছিলেন তা উনি ছোট ভাইকে দেন। গাড়িটা দিয়েছিলেন ছোট বোনকে। তোমাকে কি দিয়েছিলেন? নতুন দিয়ে একটু হেসে বলে, বাকি সব কিছুই তো আমাকে দিয়েছিলেন। বাকি সব কিছু মানে? সমস্ত টাকা কড়ি আর বউবাজারের চেম্বার। ও একটু থেমে বলে, ওর কৃপাতেই ভালোভাবে সংসার চালিয়েছি, স্বামীর চিকিৎসা হয়েছে, ননদের বিয়ে দিয়েছি, ছেলেদের মানুষ করেছি। ছেলেরা কে কেমন লেখাপড়া করলো? এখন ওরা কি করছে? বড় ছেলে ভদ্রসভ্য হলেও লেখাপড়ায় একদম মাথা ছিল না। ডাক্তারবাবু দুজন প্রাইভেট টিউটার রেখেছিলেন বলেই কোনো ক্রমে ম্যাট্রিক পাশ করে। এখন সে সিআইটি রোডে একটা ওষুধের দোকান বেশ ভালোভাবেই চালাচ্ছে। আর তপু? নতুন দিয়ে একটু হেসে বলে, খুব ভালোভাবে এমএসসি পাশ করে একটা বেশ নামকরা ওষুধের কোম্পানিতে কেমিস্টের চাকরি করছে। ছেলেদের বিয়ে দিয়েছ? বড় ছেলের বিয়ে দিয়েছি, একটা ফুটফুটে সুন্দর নাতিও হয়েছে। তপুর বিয়ে দাওনি? মেয়ে দেখাশোনা করছি। একটু চুপ করে থাকার পর জিজ্ঞেস করি, ডাক্তারবাবু কবে মারা গেলেন? তপু তখন 12 বছরের। ডাক্তারবাবুর চেম্বার নিশ্চয়ই বিক্রি করে দিয়েছ? নতুন দিয়ে মাথা নেড়ে বলল, না, ও ডাক্তারখানা আমি কোনো দিন বিক্রি করব না। ওই ডাক্তারখানায় এখনও একজন ডাক্তার বসে। ভালো করেছ। সে ডাক্তার কে জানো? কে? মিতার কথা মনে আছে? আমাদেরই সঙ্গে ওই নরকে কাজ করত। কী রকম দেখতে ছিল বলো তো? যে তোমার সঙ্গে সব থেকে বেশি কথা বলতো, দেখতে বেশ সুন্দরী ছিল, যার বাবা দাঙ্গায় মারা গিয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। মেডিকেল কলেজের একটা ছেলে প্রত্যেক রবিবার শুধু মিতার জন্যই ওখানে আসতো। ডাক্তারি পাশ করেই ও মিতাকে বিয়ে করে। ওই ছেলেটিকেই আমি চেম্বারটা ছেড়ে দিয়েছি। খুব ভালো করেছ। বেশ কিছুক্ষণ চুপ করে থাকার পর নতুন দিয়ে একটা চাপা দীর্ঘশ্বাস ফেলে বলে, বাচ্চু, তুমি বিশ্বাস করবে কি না জানি না, কিন্তু আমি সমস্ত মন প্রাণ দিয়ে বিশ্বাস করি মন্দিরে দেবতাদের শুধু মূর্তিই থাকে। দেবতারা মানুষের রূপ ধরেই এই পৃথিবীতে আগেও এসেছেন, ভবিষ্যতেও আসবেন। এতক্ষণ শুনলেন নিমাই ভট্টাচার্যের লেখা গল্প বউবাজারের বৌদি। কেমন লাগলো গল্পটা? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।